এবার আমাদের পার্টির 24তম পার্টি কংগ্রেসে আমাদের রাজনৈতিক যে প্রস্তাব গৃহীত হয়েছে সে প্রস্তাবে আমরা বলেছি প্রথমবার যে আমাদের ভারতবর্ষে নয়া ফেসিবাদের নিউ ফেসিজমের তার ক্যারেক্টারিস্টিক তার প্রবণতা এটা চরমভাবে দেখা যাচ্ছে প্রতিটি ক্ষেত্রেতেই বর্তমান শাসক দল। আমরা এর আগের পার্টি কংগ্রেস বিশেষ করে 2022তম পার্টি কংগ্রেস হায়দ্রাবাদে আমরা বলেছিলাম যে একটা ফ্যাসিস্টিক ফেসিবাদী যুগ। 23তম পার্টি কংগ্রেস ক্যান্ডোরে এসে আমরা বলেছিলাম যে মোদী সরকার আমাদের দেশের বর্তমান শাসক দল তারা আরএসএসের নির্মিত ফেসিবাদী সমস্ত নীতিগুলোকে তারা একটা একটা করে নানা কায়দায় তার এই দেশে ইমপ্লিমেন্টেশন বা তার প্রয়োগ করছে। এবার এসে আমরা বলছি এটা সেই ক্লাসিক্যাল ফেসিজম না, অর্থাৎ ইউরোপ থেকে সেই যে দুটি বিশ্বযুদ্ধের মধ্যিখানে ইটালি, জার্মানি, পরবর্তী সময়তে স্পেনে যার উত্থান হয়েছিল তাদের স্লোগান বা তাদের কায়দাকে অনুসরণ করে নয়, আমাদের দেশে সম্পূর্ণ তার প্রায় ভারতীয় সংস্করণ, ভারতীয় স্লোগান, সেই কায়দায় যে এই ফ্যাসিজম প্রয়োগ করা সেখানে চেষ্টা করছি। তো এই জায়গায় দাঁড়িয়ে সারা পৃথিবী যখন আজকের দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে নানাভাবে তার যুদ্ধ বিজয়ের শুধু এটা উদযাপন না, যে আগামীর বিপদ বর্তমান পৃথিবীতে বিভিন্নভাবে যে মাথাচাড়া দিচ্ছে কিভাবে এটাকে মোকাবেলা করবে সে সম্পর্কে আমাদের দেশেও এই নয়া ফ্যাসিজমের যে স্বরূপ দেখা যাচ্ছে এটাকে কিভাবে মোকাবেলা করব সেই ইউরোপের সে ফ্যাসিজমের উত্থান থেকে আমাদের শিক্ষা নিয়ে এখানে আমরা কিভাবে তার প্রতিরোধ বা প্রতিহত আমরা করতে পারি সেই ভাবনা চিন্তা প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। একটু আগে আমার আগের বক্তা তিনি বলছিলেন যে না সেই দ্বিতীয় মহাযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন সেখানে প্রথমত যুক্ত ছিল না। আমার মনে হয় তথ্যগতভাবে একটু ভুল। প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় 1914 খ্রিস্টাব্দে তখনও সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়নি। 3 বছর বাদে 1917 সালে সোভিয়েতে জন্ম হয়েছে এবং এই পৃথিবীতে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে যা সারা পৃথিবীতে শোষক শ্রেণীর তার যে শোষণের আধিপত্য বা যে কায়দায় তারা সমাজী মানুষকে পদানত করে রাখতে চায় তার বিরুদ্ধে এটা শুধু সোভিয়েত ইউনিয়নে সেখানেই শুধু নতুন সমাজ ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে নতুন একটা
সমাজ জনগণ প্রত্যক্ষ করেনি। সেই ঘটনা গোটা ইউরোপে এবং ইউরোপের বাইরেও মুক্তিকামী মানুষ, শোষিত মানুষ, ঔপনিবেশিক শাসনের মধ্যে যারা দাসত্বের বন্ধনে ছিলেন তারা প্রচণ্ডভাবে উৎসাহিত হয়েছিলেন এবং ইটালিতে সেখানকার যে সমাজীয় মানুষের মধ্যে উৎসাহ তৈরি করে, উজ্জীবিত করে তাদের। কাজে সেই জায়গাতে যখন মুসোলিনি 1922 সালে যখন প্রথম ক্ষমতা দখল করে এবং হিটলারের ক্ষেত্রেতেও 1932-33 সালে তারাও যে কথায় কথায় রাষ্ট্রবাদ, কথায় কথায় ভারত মাতা কি জয়, তেরঙ্গা ঝান্ডাকে যারা অস্বীকার করেছিল, তিরঙ্গা উৎসব, ঘরে ঘরে তেরঙ্গা পতাকা উড়াতে হবে, এটা দেশপ্রেমের একটা উগ্র তার বহিঃপ্রকাশ বা প্রদর্শন করার চেষ্টা তৎকালে সেখানে হয়েছিল। কিন্তু তাদের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কৃষকরা যখন ঐক্যবদ্ধ হলো, শ্রমিকরা যখন ঐক্যবদ্ধ হলো, ইটালিতে বেনিটো মুসোলিনির ক্ষেত্রে আমরা দেখি মাত্র 4 বছরের মধ্যেই তার মুসোলিনির তার গণতান্ত্রিক সমস্ত স্লোগান, কর্মসূচি এগুলো সম্পূর্ণ একটা টোটালিটারিয়ান, অর্থাৎ একনায়তান্ত্রিক সরকার, বিরোধীদের সমস্ত তার কণ্ঠস্থ স্তব্ধ করো, তাদের সংবিধানে যেটুকু তাদের অধিকার আছে এটা কেড়ে নিয়ে যাও, এবং বিশেষ করে যারা বামপন্থী তাদের উপরে জুলুম, নির্যাতন উপর্যুপরি সে জায়গাতে তার সেই ফ্যাসিস্ট পার্টির নেতৃত্বে সেভাবে সে সংগঠিত করে। ফ্যাসিস্ট শব্দের মধ্যে কোনো হিংস্রতা নেই, কিন্তু এখন ফ্যাসিস্ট শব্দটা হিংস্রতার সমাহার হয়ে গেছে। যেমন আমাদের দেশে মির্জাফর নামের মধ্যে মানে বেঈমানি সব নেই, কিন্তু মির্জাফর যে কাজটা করেছে সেটাই যে সেই সিরাজউদ্দৌলার পতনে এত বছর বাদেও মির্জাফর মানি বেঈমান, মির্জাফর মানি যে জনগণের বিরুদ্ধে, তার বিরুদ্ধে যে কোনো কিছু ইয়েতে তার স্বার্থের জন্য যেতে পারে। সেভাবেই এই ফ্যাসিস্টদের কায়দা কানুন ইটালি প্রত্যক্ষ করেছে। কিন্তু ততদিনে সোভিয়েত ইউনিয়নে শ্রমিকদের নেতৃত্বে, যদিও সারা পৃথিবীতে এটা প্রথম রাষ্ট্র ব্যবস্থা, অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে মসৃণ পথ তো অবশ্যই না, সেখানে আমূল ভূমি সংস্কার, শিক্ষার সার্বজনীনকরণ এবং যে সমস্ত কিছু ব্যবস্থার বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে একদা ইউরোপের সবচেয়ে পশ্চাৎপদ এলাকা এবং মধ্য এশিয়ারও যে অঞ্চলগুলো যুক্ত হয়েছিল, নিরক্ষরতা, কুসংস্কার যেখানে জমাট বেঁধেছিল, এগুলো থেকে যখন বেরিয়ে আসছে এই জনপ্রিয়তা ইউরোপের বিভিন্ন দেশে গণ্ডি ছাড়িয়ে আরও যাচ্ছে। তো সেখানে মুসোলিনিকে অনুসরণ করে
হিটলারও জার্মানিতে তার নাৎসি পার্টি বা নাজি পার্টি তৈরি করল। এবং কায়দাটা কি? কেননা বামপন্থী আন্দোলন, কমিউনিস্টদের তার প্রতি জনগণের যে আকর্ষণ, এটা যত বাড়বে এবং ধনতান্ত্রিক ব্যবস্থার তার বিরুদ্ধে মানুষ যত সজাগ হবে এবং শত চেষ্টা করেও এই লগ্নি পুঁজি তারা ঠিক সেরকমভাবে আজকে যেমন এই পৃথিবীতে কোনো সমাধান রাস্তা দেখাতে পারছে না, তখনও ইউরোপের শিল্প বিপ্লব সত্ত্বেও, বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার সত্ত্বেও সেইভাবে তারা কায়দা করতে পারছিল না। কাজেই একনায়তন্ত্র এবং তার পেছনে স্লোগান কি? উগ্র জাত্যাভিমানী, ধর্মকে ভিত্তি করে, সম্প্রদায়কে ভিত্তি করে জার্মানিতে বিশুদ্ধ আর আর্য রক্ত, তার দ্বারা যদি জার্মান শাসিত না হয়, জার্মান জাতি ইউরোপের মধ্যে ঠিক সেরকমভাবে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে না। এবং সেই উগ্র জাত্যাভিমানী স্লোগান তুলে প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছিল, যেখান দিয়েই হিটলার যেতেন, ফুয়েরার যেতেন, ভগবানের মতো শ্রদ্ধা করতেন। কিন্তু অন্যদিক থেকে বামপন্থী আন্দোলনও ক্রমশ তেজি হচ্ছে। কাজেই একে মোকাবেলা করার জন্য প্রথমত ইহুদিদের উপরে, তারপরে যারা প্রগতিশীলদের উপরে, তারপরে কমিউনিস্টদের উপরে কেউ সেখানে রেহাই পায়। এবং আমরা সে কি দেখেছি সেই দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধে? যদিও ইথিওপিয়া আক্রমণের মধ্য দিয়ে তার সূত্রপাত, যদি আনুষ্ঠানিকভাবে বলা হয় সেপ্টেম্বরের 1 তারিখে পোল্যান্ড আক্রমণ যখন করে হিটলার, আনুষ্ঠানিকভাবে এটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুয়াত বলা হয়। একটার পর একটা ইউরোপের দেশগুলোকে হিটলার বাহিনী, নাজি বাহিনী দখল করছিল, ধ্বংস করে দিচ্ছিল তাদের সমস্ত অর্থনীতি এবং যা কিছু অর্জন। পৃথিবী দুই ভাগে, একদিকে অক্ষশক্তি, আরেকদিকে মিত্রশক্তি। অক্ষশক্তি মানে জার্মানির নেতৃত্বে যারা ছিলেন, জাপান সহ, আরেকদিকে মিত্রশক্তি ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স। যখন তাদের দিকে জার্মান বাহিনী যাচ্ছিল না, ইউরোপের অন্যদিকে দুর্বল দেশগুলোকে দখল করার পর সোভিয়েতের দিকে এগোলো। কারণ হিটলার বুঝছিল যে তাকে প্রতিরোধ করবে কমিউনিস্টরাই, সোভিয়েতরা। কাজে সোভিয়েত দখল করতে হবে। আর সোভিয়েত দখল করতে পারলে পরে তার এই বিশ্ব দখল করার, সারা পৃথিবীর যে সম্রাট হওয়ার, তাকে কেউ আটকাবে না। মিত্রশক্তি আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন দূর থেকে নিরাপদে দাঁড়িয়ে দেখছিল যে না, এখন তো আক্রমণের লক্ষ্যবস্তু হিটলারের সোভিয়েত। আর সোভিয়েত যদি পতন হয়ে যায়, এমনিতেই সে 17 সালে সমাজতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পর থেকেই সোভিয়েত টিকে থাকুক, তারা চাইছিল না। যদিও হিটলার শত্রু, কিন্তু সেই হিটলারের নেতৃত্বে যখন সোভিয়েতের পতন হবে, সোভিয়েত তো ভেঙে যাবেই। এবং সোভিয়েতকে দুর্বল করতে গিয়ে জার্মানিও দুর্বল হবে। ওই সময়েতে এই মিত্রশক্তি তারা গোটা ইউরোপ দখল করবে। জোসেফ স্টালিনের বারবার আবেদন সত্ত্বেও, কেন তোমরা আরেকটা ফ্রন্ট খোলো,
হিটলার যখন তার সমস্ত শক্তি নিয়ে সোভিয়েত মস্কো দখল করার চেষ্টা করছে, তাকে বলছে তোমরা আর একটা ফ্রন্ট খোলো, তাহলে হিটলার বাহিনী দুর্বল হবে। তার করল না। কখন আসলো তারা? যখন দেখল যে স্টালিনগ্রাদ, যদিও তখনও স্টালিনগ্রাদ হয়নি, নাম পরবর্তী নামকরণ হয়েছে, লেনিনগ্রাদ এবং মস্কোর দিকে যাচ্ছিল, এবং সোভিয়েত তার প্রায় 3 কোটি নাগরিকের আত্মবলিদানের মধ্য দিয়ে যুদ্ধের গতি প্রায় ঠিক করে ফেলেছে যে না, পাল্টা তাড়া করে হিটলারকে দমিয়ে দিচ্ছে। তখন তারা আসলো যে না, এটা তো এককভাবে সোভিয়েতের জয় হয়ে যাবে। এই হলো যে ফ্যাসিবাদের বিরুদ্ধে, হ্যাঁ সেই জায়গায় আমেরিকা বা ব্রিটেন তখন বা আজকেও হয়তো বা তারাও কিছু এই ব্যাপারে তাদের অংশগ্রহণের কথা, তাদের বীরত্বের কথা তারা বলবে, কিন্তু সেই দ্বিতীয় মহাযুদ্ধের যে তার সমস্ত ঘটনাবলীকে যদি সূক্ষ্মভাবে দেখা যায়, সেই জায়গায় সোভিয়েত রাশিয়া কমিউনিস্টদের আত্মবলিদান এটা শুধু স্বর্ণাক্ষরে না, আরও যদি কিছু অক্ষরে লেখা যায় তারপরে সেটা কম হবে। কিন্তু তারপরে কি হয়েছে আমরা দেখি, যুদ্ধের অবসানের পর, বার্লিনের পতনের পর, সেই 45 থেকে এখনো আমরা লক্ষ্য করি পশ্চিমা কলমচিরা, পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষকরা, তারা সেই দ্বিতীয় মহাযুদ্ধে হিটলারের নিষ্ঠুরতা, হিটলারকে একজন ইয়েতে কি বলে ডিকটেটর, সেই সে প্রমাণ করার ব্যস্ত। অর্থাৎ সেই জায়গায় যদি এই স্টালিন যদি সে ভূমিকা না নিতেন, সোভিয়েত জনগণ সহ, আজকে পৃথিবীর চেহারা যে কী হতো, ফ্যাসিজমের তার যে দাপট কী হতো। তাহলে এই ফ্যাসিবাদীর যুদ্ধে, ফ্যাসিবাদকে দমন করার প্রশ্নে যে আজকের যারা এই লগ্নি পুঁজির যারা সমর্থক, তাদের যারা কর্ণধার, সেদিনও তাদের সেই সতর্ক ভূমিকা ছিল না, আজকেও সেখানে নেই। বরঞ্চ এ থেকে কিভাবে নানা কায়দায় তাদের আধিপত্য তারা বিস্তার করতে পারে, সে চক্রান্ত আজকে আমরা দেখছি। আজকের আলোচনার বিষয় না, যদিও যদি রেফারেন্সে বলা যায়, আজকে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প কথায় কথায় যে আমেরিকানদের, অর্থাৎ আমেরিকান মানে ট্রাম্পের ভাষায় সাদা চামড়ার লোক, আজকের আমেরিকা গড়ে ওঠার পেছনে শুধু সাদা চামড়ার লোক না, সেখানকার রেড ইন্ডিয়ান বা হিস্পানিক অর্থাৎ লাতিন আমেরিকার লোকরা এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে আমাদের ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের সমস্ত মেধা তো আজকে আমেরিকাতে। আমেরিকার সমস্ত বড় বড় কর্পোরেট সংস্থার মানে সিইও, ওই গুগল থেকে শুরু করে আমাজন, প্রায় সবাই, অর্থাৎ সমস্ত পৃথিবীর মেধাকে পুঁজি করে আজকে আমেরিকা তার অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব। কিন্তু স্লোগান কি? মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। কার জন্য? সাদা চামড়ার লোকদের জন্য। অর্থাৎ সেই যে ইটালির মুসোলিনি বা হিটলার বা স্পেনের ফ্রাঙ্কো যে কায়দায় তারা স্লোগান তুলেছে, সে কায়দায় আজকে কি এই ইটালির বর্তমান প্রধানমন্ত্রী মেলোরি বা
এই ট্রাম্প বলছে, আমরা সে আলোকেই আমাদের দেশকে আমরা দেখতে চাই। আমাদের দেশ, এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসী সমস্ত অংশের মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফল। যদিও ভারতবর্ষে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ বলা হয় সেই 1857 সেই যে ইয়ের মধ্য দিয়ে, কিন্তু তার 2 বছর আগে 1855 সাঁওতাল বিদ্রোহ, ইতিহাস স্বীকৃতি হয়তো দেয় না, তারাই প্রথমবার 1857 আগে 1855 ইংরাজিতে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করছিল। কখন? যখন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি হচ্ছিল, বোম্বে থেকে কলকাতা রেল লাইন টানা হচ্ছিল। এখন ঝাড়খণ্ডের যে সাঁওতাল পরগনা, সাঁওতাল এলাকা দিয়ে তারা দেখল কেন আমাদের এলাকার উপর দিয়ে রেল যাচ্ছে, আমাদের বসতি, আমাদের ক্ষেত নষ্ট হচ্ছে, আমাদের যে হ্যাবিটাট এগুলো দখল হয়ে যাবে। তারা তখন আনপড়, লেখাপড়া জানতেন না, কিন্তু নিজের মাটি, নিজের দেশ রক্ষা করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ সেনার বিরুদ্ধে, এদের হাতে শুধু তীরবন্দুক, এই তীর ধনুক, আর ব্রিটিশদের হাতে গোলা বারুদ, সেখানে বুক চিতিয়ে বীরত্বের সাথে লড়াই করেছে। তাহলে আজকেরই ভারতবর্ষের স্বাধীনতা, সেই স্বাধীনতায় অংশগ্রহণ সমস্ত অংশ মানুষের তার অবদান সেখানে রয়েছে। তাহলে এই স্বাধীনতা, এটাকে আরো সমৃদ্ধ করে, এটাকে রক্ষা করে দেশকে যদি আমাদের এগিয়ে নিতে হয়, আজকের আমাদের দেশের অর্থনীতিতে যে অবস্থা, সেখান থেকে যদি তার উত্তরণ ঘটাতে হয়, দেশের স্বাধীনতার 7.5 দশক বাদেও যারা আজকে পশ্চাৎপদ, পিছিয়ে পড়া, নানা কারণে যারা আজকে ঢুকছে, তাদের কল্যাণ সাধন না করে, তাদের স্বার্থ রক্ষা না করে, সেখানে প্রকৃত স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন, প্রকৃত দেশপ্রেম, রাষ্ট্রবাদ, এটা কথার কথা থেকে যায়। কিন্তু আমরা কি দেখছি? আমাদের দেশেও সেই ইটালি, ফ্রান্স বা এই জার্মানি বা স্পেনের কায়দায় আমাদের দেশেও বলা যেতে পারে সেই ফেসিবাদের ভারতীয় সংস্করণ। কি স্লোগান তোলা হচ্ছে? যে উগ্রজাত্যাভিমান হিন্দু খতরা মে হ্যায়। ভারতবর্ষের 140 কোটি জনসংখ্যার 80% হিন্দু। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলুন, সেনাবাহিনীর 3টা বিভাগ বলুন, ভারতবর্ষের মানে যে কোনো ইয়েতে কজন, আমি জাস্ট অন্য ইয়ের থেকে বলছি, আমি কজন অহিন্দু? অফিসারদের সংখ্যাতেও, বিচারকদের সংখ্যাতেও, পার্লামেন্ট এবং বিধানসভার সদস্যদের সংখ্যাতেও, 1-2টা রাজ্য বাদে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, বা সংখ্যাগরিষ্ঠ না হলেও যে সংখ্যালঘিষ্ঠ আছে, সে সংখ্যালঘিষ্ঠ অনুযায়ীও প্রতিনিধিত্ব পায় না। তাদের খতরা কি করে? মাত্র 20% লোকের দ্বারা হয়। তো আমাদের দেশেও আজকে যারা এই নয়া ফেসিবাদের জন্ম দিচ্ছে, এখানে উত্থান ঘটাচ্ছে, মুসলিমের কায়দায়, হিটলারের কায়দায় উগ্র জাত্যাভিমান, কখনো ধর্ম, কখনো সম্প্রদায়, কখনো ভাষা, এবং সেই জায়গায় তারা স্লোগান তুলছে কোথাও
যে ভারতবর্ষের এই যে আয়ের বৈষম্য, বেকারি, এগুলো নিয়ে কোনো চিন্তাভাবনা নেই। একদিন এক ধরনের উন্মাদনা তুলেছে, একটা মন্দির নির্মাণ হয়ে গেলেই ভারতবর্ষের সব সমাধান হয়ে যাবে। সে মন্দির তো নির্মাণ হয়েছে। কেউ বলছেন সে মন্দির নির্মাণ হয়ে গেলে পরে ভারতবর্ষে আর হসপিটাল তো লাগবে না। মন্দির নির্মাণ হলেই চিকিৎসা এবং যাবতীয় আর্থসামাজিক ব্যবস্থার কারণে যে আমাদের এই ব্যবধান, এগুলো বুঝে যাবে। মন্দির তো নির্মিত হয়ে গেছে, বেকারিত্ব কমেছে, মুদ্রাস্ফীতি কমেছে, ধনী গরিবের বৈষম্য কমেছে, কমেনি। বরঞ্চ এটা ইউএনডিপি হোক, ওয়ার্ল্ড ব্যাংক হোক, IMF হোক, তাদের সমস্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে ভারত গত 11 বছরে বেকারিত্ব থেকে শুরু করে আয়ের বৈষম্য গত 40, 50, 60 বছরে সবচেয়ে বেশি তার মধ্যে তার অবনতি সেখানে ঘটেছে, হয়নি। এবং সেই জায়গায় এখন এর থেকে বেরিয়ে আসার স্লোগান না তুলে কি স্লোগান তোলা হচ্ছে? এখন বলছে যে না, এই সমাধান পেতে হলে পরে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দিকে নজর দেওয়া দরকার নেই, বরঞ্চ প্রায়োরিটি কি? ইউনিফর্ম সিভিল কোড। আমাদের দেশের সংখ্যালঘুদের জন্য যত সামান্য মুসলিম পার্সোনাল ল ইত্যাদিতে অধিকার দেওয়া আছে, এগুলি সমস্ত খতম করে, তামাদি করে ইউনিফর্ম সিভিল কোড আনতে হবে। এই যে কদিন আগে একটা অ্যামেন্ডমেন্ট হলো, সংশোধনী হলো সংখ্যাগরিষ্ঠতার জুড়ে, ওয়াকফ ভোট। ওয়াকফ কি? যে মুসলিম সম্প্রদায় তারা স্বেচ্ছায়, লিখিতভাবে বা মৌখিকভাবে তাদের সম্পত্তি তারা দান করে যায় সমাজের জন্য বা ধর্মীয় প্রতিষ্ঠানের নামে। এটাই ওয়াকফ সম্পত্তি তৈরি হয়। এটা ম্যানেজমেন্ট করার জন্য সরকার একটা বোর্ড টোট করে দেবে, ঠিক আছে। কিন্তু সেখানে বলছে এই বোর্ডে যতজন মুসলিম হবে তত সংখ্যক অন্য ধর্মের লোক আনতে হবে। আমাদের ভারতের সংবিধান, তার যে এসেন্স, এটা পারমিট করে না। এবং এখানে শুধু মুসলিম অংশের জনগণ না, এই দেশের সমস্ত সচেতন নাগরিক, তাদের তরফ থেকে প্রতিবাদ এসছে। এবং সুপ্রিম কোর্টও, অন্তত প্রাথমিকভাবে আমরা দেখেছি, সুপ্রিম কোর্টও এই মামলা যখন গেল এটা রিভিউ করার জন্য, এটা সাংবিধানিক অর্থাৎ আমাদের কনস্টিটিউশনাল যে স্পিরিট, তার বিপরীত, তা হতে পারে না এরকম একটা আইন। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের জাজরাও মন্তব্য করেছেন, এটা কি করে হয়? আরেকটা ধর্মের, তাদের সম্পূর্ণ নিজস্ব এই জায়গাতে অন্য ধর্মের কোনো এরকম প্রতিষ্ঠানে কি অন্য কাউকে জায়গা দেবেন আপনারা? এবং আপনারা দেখেছেন কি ধরনের অসহিষ্ণুতা ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ যিনি বিচারক, তার বিরুদ্ধে নামিয়ে দিয়েছেন আমাদের দেশের উপরাষ্ট্রপতি, যিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান মিস্টার ধনকর সাহেব, এবং আরেকজন তাদের MP কি ডুবে জানি তাকে। যদিও আজকে দেখলাম একটু আগে সুপ্রিম কোর্ট তার বক্তব্যকে গ্রাহ্য করেনি, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক অর্থাৎ কন্টেম্পটও করেনি, এমনি ছেড়ে দিয়েছে তাকে একটা এই সাধারণ একটা মন্তব্য করে। তো কোথায় যাচ্ছে? এবং শুধু এখানে থেমে নেই, আজকে তারা বলছে এক দেশ, এক নির্বাচন, এক নেতা। ভারত শ্রেষ্ঠ হবে, ভারতের সমস্ত সমস্যার সমাধান হবে যদি এক দেশ, এক নির্বাচন হয়, এক নেতা হয়। কে ডিফাইন করছে?
আরএসএস, তাদের সেই দর্শন হিন্দু হিন্দি, হিন্দুস্থান, হিন্দু ছাড়া, হিন্দি ছাড়া এখানে অন্যদের অস্তিত্ব তারা স্বীকার করবে না। এভাবেই নয়া ফেসিবাদের উত্থান আমাদের দেশে হচ্ছে। আমরা যদিও এ কথাটা বলছি না যে ভারতবর্ষের সরকারটাই ফেসিবাদী, বলছি না। সরকার এখনও যেহেতু এই সংবিধানের মধ্যে তার চৌহদ্দের মধ্যে কাজ করতে হচ্ছে, তাকে কিছু কিছু মেনে চলতে হচ্ছে, নতুবা তো বিধানসভা থাকতো না, লোকসভা থাকতো না, সুপ্রিম কোর্ট থাকতো না, সবই ভেঙে চলে যেত। এটা হয়নি, কিন্তু একটা চরম ফেসিবাদী তার ভারতীয় সংস্করণ এই জায়গায় দেখা যাচ্ছে। এখন তার প্রতিরোধ কিভাবে হবে, মোকাবেলা কিভাবে হবে, সেই জায়গায় আমি একটা কোট করছি যে 6th কমিউনিস্ট ইন্টারন্যাশনালের তার কংগ্রেস জর্জি ডিমিত্র, তার যে বক্তব্য, উনি বলেছেন ফেসিবাদ ক্ষমতা দখল করতে পারার অন্যতম কারণ হল সর্বহারা তাদের স্বাভাবিক মিত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। অর্থাৎ সর্বহারারা যারা সবসময় বাম আন্দোলনের সাথে, প্রগতিশীল আন্দোলনের সাথে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ফেসিবাদ ক্ষমতা দখল করতে কৃষকদের এক বৃহৎ অংশের সমর্থন জুটাতে পেরেছে তারা, কারণ সোশ্যাল ডেমোক্রেটরা শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার নামে যে পন্থা নিয়েছিল মূলত তা ছিল কৃষক বিরোধী নীতি। আমাদের দেশের বর্তমান রাজনীতিকে যদি আমরা তলিয়ে দেখি, মিলিয়ে দেখি তার সাথে, আজ থেকে 90-100 বছর আগে ইউরোপে যে অভিজ্ঞতা হয়েছিল প্রায় তার হুবহু। আমাদের দেশে আমরাও বলি যে আরএসএস বিজেপির সাম্প্রদায়িকতা, তাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার এটাকে ব্যাহত করার জন্য আমাদের পার্টি কংগ্রেসেও সেই লাইনেই আবার আমরা অ্যাডপ্ট করেছি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে আরও ঐক্যবদ্ধ করতে হবে। ভারতবর্ষে এখনও সংসদীয় নির্বাচনে যেটুকু জনগণের অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ আছে, সেই জায়গায় যে বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় সেই চেষ্টা করো। এবং আমরা যদি ভোটের ফলাফল দেখি, বিগত 3টে নির্বাচনের ফলাফল 2014, 2019 এবং 2024, ভারতবর্ষের এই নয়া ফেসিবাদী বা ফ্যাসিস্টিক পার্টি তাদের সমস্ত ধরনের অর্থবল, পেশিবল এবং প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে সর্বশেষ নির্বাচন তো নগ্নভাবে করেছে। কত পার্সেন্ট ভোট পায়? 14তে পেয়েছিল মাত্র 34%, 19-এ একটু বেড়েছে পুলওয়ামা কাণ্ডকে ব্যবহার করে, আর 38%। এবার 2024-এ এসে 36%, বাড়াতে পারেনি। তার মানে হলো যে এখনো ভারতবর্ষের 2/3 কাছাকাছি মানুষ, সাধারণ মানুষ, তারা বিজেপি বিরোধী, কিন্তু আমরা তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারছি না। বিজেপি সরাসরি তাদের ভোটকে টানতে না পারলেও একদিক থেকে অর্থবল আর সরকারি যন্ত্রের যে ব্যবহারের যে সুবিধা আছে আমাদের দেশে, আমাদের ত্রিপুরার যে কোথায় ধরুন না, এক সেলফ হেল্প গ্রুপ দিয়ে, বাক্সা পার্টি বলে আমাদের দক্ষিণ ত্রিপুরাতে, টিআরএলএম এই রাজ্যের প্রায় সমস্ত মহিলাকে
এদের পেছনে চরকির মতো ঘোরাচ্ছে। আর কদিন বাদে বাদে একটা তথ্য দেয় 80,000 লাখপতি দিদি, 90,000 লাখপতি দিদি, সর্বশেষ বোধ হয় 1,12,000 এসছে। কবে জানি বলে ফেলবে ত্রিপুরাজ্যের সব দিদি লাখপতি। অর্থাৎ যে একদিকে কালো টাকা, আরেকদিকে প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে আমাদের যে স্বাভাবিক মিত্র কৃষক, ক্ষেতমজুর, জুমিয়া, শ্রমিক, তাদেরকে আকৃষ্ট করতে পারছে এবং তাদেরকে দিয়েই সরাসরি তাদের পক্ষে ভোট টানতে না পারলেও ভোট ভাগাভাগি করে দিচ্ছে, বা ভোটের সময়তে এক এক সময় এক এক জায়গাতে নানা ধরনের যে এই ইকুয়েশন তৈরি করছে, এভাবেই তারা ক্ষমতায় থাকছে। তো এই জায়গায় দাঁড়িয়ে জর্জি দিমিত্রভের সে বক্তব্য, আমি এটাকে ঠিক শ্রমিক শ্রেণীর বা বামপন্থী আন্দোলনের দুর্বলতা এই কথাই বলবো না, তবে অবশ্যই যে তাহলে এই যে নয়া ফেসিবাদ বা ফেসিজমকে প্রতিরোধের জন্য ইউরোপের অভিজ্ঞতা বা আজকে আমাদের দেশের অভিজ্ঞতা আলাদা হতে পারে না। এই জায়গায় শ্রমিক, কৃষক, আমরা যাদেরকে বলি আমাদের স্বাভাবিক মিত্র, ন্যাচারাল আমাদের অ্যালি বা ন্যাচারাল আমাদের যারা মানে ক্লাস ফ্রেন্ডস, তাদের মধ্যে যদি আমরা পৌঁছতে না পারি, তাদেরকে সংগঠিত না করতে পারি, সেই রকম সাংগঠনিক বাঁধন তৈরি না করতে পারি, শুধু কিছু পপুলার স্লোগান, জনপ্রিয় কিছু স্লোগান তুলে ফ্যাসিজমকে আটকানো আমাদের দেশেও যেভাবে তারা এগুচ্ছে, এটা সহজ হবে না। কিন্তু এটাও ঠিক যে মুসোলিনিকেও পতন হয়েছে। আপনারা জানেন সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুসোলিনি ইটালির রাস্তায় তাকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রেখেছে লাল ফোর্সের বইয়েই হিটলারকে 30 ফুট মাটির তলায় বাংকারে গিয়ে আত্মহত্যা করতে হয়েছে। তাহলে মুসোলিনি হোক বা এই হিটলার অপরাজেয় কেউ না। তা আমাদের দেশেও যারা আজকে নয়া ফেসিবাদীর যারা উত্থান ঘটাতে চাইছে, এইভাবেই এই দেশকে একটা সম্পূর্ণ একনায়তান্ত্রিক দিশায় নিয়ে যেতে চাইছে, এদেরকে মোকাবেলা করা সম্ভব। নির্ভর করবে সেই জায়গায় আমরা আমাদের সংগঠন, আমাদের লড়াই, আমাদের স্লোগান, আমাদের প্রত্যয়কে আমরা কিভাবে এগিয়ে নিতে পারছি। তার মধ্য দিয়েই আজকের এই ফেসিবাদের বিরুদ্ধে বিজয়ের 80তম যে দিবস উদযাপনের সার্থকতা। তা না হলে পরে শুধু একদিন আমরা বছরে একবার শহীদদের স্মরণ করলাম, আলোচনা সভা করলাম, তার কোনো অর্থ সেখানে হয় না। কাজে আমাদের কাজের ধরনের মধ্য দিয়ে আমাদের সাংগঠনিক চেতনা এবং তার বাঁধনকে আরও সুশৃঙ্খল এবং সেরকম যে উচ্চ চেতনার মধ্য দিয়ে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি, আজকের দিনে সে শপথ আমাদের গ্রহণ করতে হবে। আমি আমার কথা বাড়াচ্ছি না, আমি আবারও যে এই ফেসিবাদের বিরুদ্ধের যুদ্ধে সারা পৃথিবীতে লাল ফৌজের নেতৃত্বে কয়েক কোটি মানুষ যারা শহীদ হয়েছেন সেদিন এবং পরবর্তী দিনগুলোতেও যারা দেশে দেশে আত্মবলিদান করেছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সবকে ধন্যবাদ, নমস্কার।